প্রিয় ছাত্রছাত্রীরা, ভূগোলের সন্ধানে অষ্টম চ্যানেলে মাধ্যমিকের ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আমি আজ তোমাদের মাধ্যমিক ভূগোলে যে বহিজাত প্রক্রিয়া ও সংশ্লিষ্ট যে ভূমিরূপ সেই অধ্যায়ের হিমবাহ গ্লেসিয়ার সেই হিমবাহ সম্পর্কে কিছু আলোচনা করব। এখানে কিছু 2 মার্কসের কিছু প্রশ্ন আছে, সেইগুলো সম্পর্কে আমরা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বোঝানো বা দেখানোর চেষ্টা করব। তোমরা চলো দেখে নিই। আমরা আলোচ্য বিষয় হচ্ছে হিমবাহ, অর্থাৎ আমি দেখো একটা লিখে রেখেছি যে হিমবাহ কি। আমি ফার্স্ট একটু বলে দিই হিমবাহ কি, অর্থাৎ গ্লেসিয়ার। হিমবাহ অর্থাৎ হিম আর একটি বাহ। হিম মানে হচ্ছে বরফ, বাহ মানে কি প্রবাহিত হওয়া, তাহলে বরফ প্রবাহিত হওয়া হচ্ছে হিমবাহ। ধরুন উচ্চ অক্ষাংশযুক্ত শীত প্রধান যে জায়গাগুলো, সেখানে কি হয়, সেখানে উচ্চ পার্বত্য অঞ্চল, সেখানে শীত প্রধান, সেখানে সবসময় বরফে ঢাকা থাকে। সেই বরফে ঢাকা যে বরফের খণ্ড যখন অভিকর্ষ যে টানে ধীরে 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 নিচের দিকে প্রবাহিত হয়, অর্থাৎ উচ্চ পার্বত্য অঞ্চলে অত্যাধিক শীতল অঞ্চলে যেখানে সবসময় বরফ থাকে, সেই বরফ উচ্চ পার্বত্য অঞ্চল থেকে যখন ধীরে 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 অভিকর্ষ যে ঢাল অনুসারে নিচের দিকে পতিত হয় মাধ্যাকর্ষণ শক্তির টানে, সেটিকে বলা হয় হিমবাহ। আমরা আগে বললাম হিম মানে কি বরফ, হিম ইজ ইকুয়াল টু বরফ, আর তোমার বাহ হচ্ছে প্রবাহিত হওয়া। তাহলে বরফ যখন উচ্চ পার্বত্য অঞ্চল থেকে ধীরে ধীরে নিচের দিকে প্রবাহিত হয়, এটা কি উচ্চ অক্ষাংশযুক্ত যেখানে মেরু অঞ্চলে যেখানে বরফ থাকে সর্বদা, সেটা হচ্ছে হিমবাহ। তো হিমবাহ আমরা জানি কি ভারতের সিয়াচেন বৃহত্তম এবং দীর্ঘতম হিমবাহ। এই উদাহরণটা কিন্তু খুব তোমাদের মার্ক ইম্পর্টেন্ট, তোমরা ভালোভাবে দেখবে। তো হিমবাহ আমরা জানলাম যে হিমবাহ কিভাবে সৃষ্টি হয়, হিমবাহ সৃষ্টির প্রক্রিয়া, কি কি উপায়ে হিমবাহ সৃষ্টি হয়, তো কি কি মাধ্যম দিয়ে হিমবাহ সৃষ্টি হতে পারে, সেটা আমরা দেখো একটা ছবির মাধ্যমে দেখিয়েছি। এই প্রসেসটা যে হিমবাহ সৃষ্টির প্রসেস, অর্থাৎ দেখো তুষারপাত, অর্থাৎ কোনো একটা অঞ্চলে অত্যাধিক তুষারপাতের ফলে কবে তুষারপাত হয়, তুষারপাত হতে ধীরে ধীরে তুষারের উপর সঞ্চিত হয়ে যখন সেটা পেঁজা তুলোর মতো ধারণ করে, অর্থাৎ তুষারপাত হলো, তুষার পেঁজা তুলোর মতো বা তুষার কোনা, একটা কোনা গঠন করবে, যেমন পেঁজা তুলোর মতো, যেগুলো ধরে সাবমেরিন জলে যে ফেনা উৎপন্ন হয় সেটা একটা পেঁজা তুলোর মতো। সেরকম বরফ অর্থাৎ উচ্চ অক্ষাংশযুক্ত মেরু অঞ্চলে বরফের উপরে তুষারপাত করার পর সে যখন পেঁজা তুলোর মতো হালকা আবরণ সৃষ্টি করে, সেটাকে মেঘে বলা হয়, অর্থাৎ মেঘেতে পরিণত হয়। তুষারপাতের পর মেঘে যখন পরবর্তী পর্যায়ে জমাটবদ্ধ হয়ে শক্ত কঠিন আবরণ সৃষ্টি করে, সেটা হলো বরফের ঋতু পরিণত হয়, সেটা হচ্ছে ফাট। তোমরা দুদিন বলবে না নেভে আগে হয়, তারপরে ফাট, নেভে থেকে ফাট উৎপন্ন হয়। তাই যখন পেঁজা তুলোর মতো অবস্থান করবে তুষারপাতের পরিণত নেভে, এবং নেভে পরবর্তীকালে ফাটে পরিণত হয়। তারপরে ফাট যখন বরফের ঋতু পরিণত হয়, সেটা আমরা বলবো হিমবাহ। আমরা হিমবাহ সম্পর্কে এক কথা জেনে নিলাম। তো আমরা জানবো আমরা হিমরেখা কি, খুব ইম্পর্টেন্ট, অনেক সময় পরীক্ষা যে হিমরেখা কি। তো হিমরেখা হচ্ছে তোমার এক ধরনের রেখা, যে রেখা বরাবর এই একটা রেখা আমরা দেখতে পারলে ভারতের ছবি পর্যন্ত দেখেছি, একটা রেখাও দেখেছি, যে রেখার উপরে সারা বছর বরফ জমে থাকে, এখানে দেখো সারা বছর বরফ জমে থাকবে, এবং যে নির্দিষ্ট রেখা বরাবর বরফ গলে এই সারা পোরশনটা সেটা বরফ গলে জলে পরিণত হয়, তার যে একটা মিডল একটা রেখা তৈরি হয়, সেটাকে বলা হয় হিমরেখা। এই হিমরেখার উচ্চতা, অর্থাৎ হিমরেখার উচ্চতা ঋতু অক্ষাংশ প্রবৃদ্ধি অনুসারে, বায়ু প্রবাহ প্রবৃদ্ধি অনুসারে কিন্তু পরিবর্তন হয়। আমরা জানি হিমরেখার উচ্চতা মেরু অঞ্চলে সর্বাধিক, নিরক্ষীয় অঞ্চলে হিমরেখার উচ্চতা 0 ডিগ্রি হয়। তো এই যে প্রসেস, সেটি হিমরেখার সম্পর্কে আমি আজ বিস্তারিত আলোচনা করলাম। পরবর্তী ক্লাসগুলি দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই লক্ষ্য রাখবে, এবং আমরা এরকম কিছু কিছু শর্ট কোশ্চেন তোমাদের সামনে তুলে ধরবো, যাতে তোমাদের অনেকটাই যে হিমবাহ সম্পর্কে জানা যায়। আমরা পার্ট 1, 2, 3 মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব। আরো নদীর ক্ষয়কার্য এবং সঞ্চয় কার্যের ক্লাসের আমার ক্লাসের লিংকে দেওয়া আছে, তোমরা অবশ্যই সেগুলো দেখে নিও এবং সবাই শেয়ার করে দিও, যাতে সবার কাছে এই ক্লাসগুলো পৌঁছে যায়।